আসসালামু আলাইকুম এভরিওয়ান। রহস্যময় ব্যাংকার যখন মিস্টার মাস্টারমাইন্ড গল্পের 14 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। এটার পাহাড় আর ভাঙা বিমের মাঝখানে একটি ছোট কচি হাত নড়ছে। উদ্ধারকর্মীরা যত দ্রুত পাথর সরাতে করলো, আরাংশু শেষ মুহূর্তে প্রচেষ্টা সফল হয়েছে। সে নিজের বিশাল শরীর দিয়ে একটা মানব বর্ম তৈরি করে আরণ্যকে জাপটে ধরেছিল। যখন পাথরগুলো সরানো হলো, দেখা গেল আরাংশুর পিঠটা ক্ষতবিক্ষত, বড় একটা রোড তার কাঁধ ফুঁড়ে বেরিয়ে গেছে, কিন্তু তার কোলের ভিতরে অরণি সম্পূর্ণ অক্ষত। আরাংশু চোখ মেলল, তার চোখের মনে রক্তবর্ণ। সে অরণিকে উদ্ধারকর্মীদের হাতে দিয়ে ফিসফিস করে বলল, ওকে আগলে রেখো, ও আমার একমাত্র উত্তরাধিকার। ঠিক কয়েক ফুট দূরেই পড়ে আছে শ্রেয়সী। তার চেহারায় সে পোড়া অংশটা ধুলে মাখামাখি হয়ে আরও বিভৎস দেখাচ্ছে। তার একটা পা ভেঙে বিমের নিচে পড়েছে। সে যন্ত্রণায় ঘুমাচ্ছে না, বরং স্থির দৃষ্টিতে আরাংশুর দিকে তাকিয়ে আছে। অর্কের কোনো চিহ্ন নেই, সম্ভবত সে অন্য কোনো সুড়ঙ্গ বা অন্ধকার কোণে হারিয়ে গেছে। হাসপাতাল নেওয়ার পথে আরাংশুর জ্ঞান বারবার ফিরছে আর যাচ্ছে। তার গানে এখনও বাজছে অর্কর সেই শেষ কথাগুলো, অরণি রুহির মেয়ে নয়, ও তোমারই রক্ত। অরংশু যন্ত্রণার মাঝেও হাসলো। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে সে 7 বছর পরকীয়া বা পাপের ফসল ভেবেছিল সেই আসলে তার একমাত্র আপনজন। 3 দিন পর ঢাকা মেডিকেল কলেজের প্রিজন সেলে আরাংশু শুয়ে আছে, তার হাতে হাত করা, দরজার বাইরে পুলিশ, অর্ঘ এখনও পলাতক। আর শ্রেয়সী পাশের ওয়ার্ডে যন্ত্রণায় কাতরাচ্ছে। তিথি ঘরে ঢুকলো, তার হাতে একগুচ্ছ নীলপদ্ম। আরাংশু তাকিয়ে দেখলো তিথির চোখে আজ তার সে প্রতিহিংসা নেই, আছে এক গভীর শূন্যতা। তিথি ফুলের গুচ্ছটা টেবিলের উপর রেখে আরাংশু চেয়ারে বসলো। আরাংশু, তুমি বেঁচে গেলে, কিন্তু এই বাঁচে থাকা কি মৃত্যুর চেয়েও ভয়ানক নয়? তোমার ভাই অর্ক এখন শহরের মোস্ট ওয়ান্টেড অপরাধী, আর তোমার সেই মায়াবিনী শ্রেয়সী চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে। অনেকশু ছাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বেঁচে থাকাটা আমার শাস্তি তিথি। যে মানুষটাকে নিজের ভাই চিনতে পারেনি, সে নিজের সন্তানকে অন্যের বলে ভেবেছিল, তার জন্য মৃত্যুটাই ছিল সহজ যুক্তি। রুহি কোথায়? ও কি সত্যিই বেঁচে আছে? তিথি একটু ইতস্তত করে বলল, রুহি বেঁচে নেই অরু। ধ্বংসস্তূপের নিচে যে ছায়াটা তোমরা দেখেছিলে, সে রুহি ছিল না, সে ছিল শ্রেয়সী সাজানো একজন অভিনেত্রী, যাকে সে তোমার মানসিক ভারসাম্য নষ্ট করার জন্য পাঠিয়েছিল। রুহি 7 বছর আগে মারা গেছে, তবে ও বিষে মরেনি। ও মরে গিয়েছিল অর্কের হাতে ধর্ষণের শিকার হওয়ার পর লজ্জায় বিষ খেয়ে। শ্রেয়সী শুধু সেই লাস্টে ঘুম করতে তোমাকে ব্যবহার করেছিল। অনেক চোখ বন্ধ করলো, তার গাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মানুষ কতটুকু নিষ্ঠুর হতে পারে দিদি? আমি তো ভেবেছিলাম আমি ভিলেন, কিন্তু শ্রেয়সী আর অর্ক তো নরকের কীটকেও হার মানিয়েছে। অরণি কোথায়? অরণি সেফ হাউসে আছো, ও সারাদিন শুধু তোমার নাম ধরে ডাকছে, কিন্তু পুলিশ বলেছে অরণিকে তোমার হাতে তুলে দেওয়া হবে না, কারণ তোমার বিরুদ্ধে খুনের মামলা চলছে। আরও হঠাৎ হেসে উঠল, সে ডার্ক হিরোর চিরচিহ্ন ভয়ঙ্কর হাসি। সে তিথির হাতটা শক্ত করে ধরলো। পুলিশ, আইন, এই স্বর্গে জানে না আরুষি যখন হেরে যায় তখন সে নতুন করে খেলা শুরু করে। তিথি, আমাকে এখান থেকে বের হতে হবে। অর্ক এখনো মুক্ত, ও অরণিকে শেষ করবেই। ও জানে অরণি বেঁচে থাকা মানেই ওর অপরাধ বোধের প্রমাণ থাকা। রাত 12টা, হাসপাতাল করিডোরে তখন শুনশান নীরবতা। অরংশ তার হাতের ড্রেসিংটা দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো। সে জানে তার শরীর ক্ষত এখনও কাঁচা, কিন্তু তার হৃদয়ের প্রতিহিংসা তাকে স্থির থাকতে দিচ্ছে না। সে এক টুকরো হেয়ারপিন দিয়ে তার হাত কড়া খোলার চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে শ্রেয়সী হুইল চেয়ারে করে আরংশর কেবিনের সামনে এসে দাঁড়ালো। তার এক পা প্লাস্টার করা, মুখটা ব্যান্ডেজে ঢাকা। সে ছায়ার মতো নিঃশব্দে ভিতরে ঢুকলো। অরু, শ্রেয়সীর কণ্ঠস্বর এখন ফিসফিসে সাপের হিসিসের মতো। অরংশ হাত কড়া খোলা বন্ধ করে স্থির হয়ে বসলো। সে দেখলো শ্রেয়সীর হাতে একটা ধারালো ক্যাসপেল। তুমি আমায় মারতে এসেছো শ্রেয়সী? তোমার কি এখনও স্বাদ মেটেনি? অলংশুর গলায় চরম অবজ্ঞা। শ্রেয়সী হুইল চেয়ার নিয়ে অলংশুর একদম বিছানার পাশে এসে এলো। সে তার ব্যান্ডেজ পরা হাতটা দিয়ে অলংশুর কপাল স্পর্শ করলো। আমি তোমায় মারতে এসেনি অরু, আমি এসেছি তোমাকে মুক্তি দিতে। অর্ক আমাকে কল করেছিল, ও এই মুহূর্তে অরণিকে নিয়ে চিটাগাং রোডের একটা পুরনো গুদামে আছে। ও বলেছে আমি যদি তোমাকে খতম করি তবে ও আমাকে বিদেশে পাঠিয়ে দিবে। অরংশ শ্রেয়সীর চোখের দিকে তাকালো, সেই চোখে এখন উন্মাদনা। অরংশ বলল, তুমি কি সত্যি ওকে বিশ্বাস করো শ্রেয়সী? যে ভাই নিজের দাদাকে মারতে পারে, সে তোমাকে কি আস্ত রাখবে? শ্রেয়সী একটু থামলো, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আমি জানি ও আমাকে মারবে, কিন্তু আমি তো আগেই মরে গেছি অরু। এই বিভৎস চেহারা দিয়ে আমি কার কাছে যাবো? আরু, তুমি আমাকে ক্ষমা করো না, আমি অরণিকেও বাঁচাও। ও আমাদের দুজনের পাপের ফসল নয়, ও তোমার সেই নিষ্পাপ ভালোবাসার অংশ যা আমি তিলে দিলে ধ্বংস করেছি। শ্রেয়সী তার হুইল চেয়ারের নিচে লুকানো একটা চাবি বের করে আরংশ হাত করে খুলে দিল। আরংশ অবাক হয়ে দেখলো শ্রেয়সী তাকে পালাতে সাহায্য করছে। যাও আরু, পুলিশ আসার আগে পালাও। অর্ক খুব বিপজ্জনক হয়ে উঠেছে, ওর অপশনের সব টাকা হাতিয়ে নিয়েছে, ও এখন দেশ ছেড়ে পালাবে। শ্রেয়সী কাপা গলায় বলল। আরংশ উঠে দাঁড়ালো, তার শরীর কাঁপছে, কিন্তু সে আটলো। সে শ্রেয়সীর দিকে তাকে শেষবার বলল, যে আগুনের প্রশংসা আমি করতাম শ্রেয়সী, আজ দেখছি সেই আগুন আমাদের দুজনকে শেষ করে দিয়েছে। তুমি যদি বেঁচে থাকো তোমার এই অপবিত্র শরীর নিয়ে, এটাই তোমার শাস্তি। অরংশ জানলার কাজ ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে গেল। সে হাসপাতালের পিছন দিয়ে এক অন্ধকারে হারিয়ে গেল।
অন্যদিকে অর্ক এক যার জন্য গোদামে অরণিকে একটা চেয়ারে বসিয়ে রেখে ফোনে কার সাথে যেন কথা বলছে, তার এক চোখ নষ্ট হয়ে গেছে ধ্বংসস্তূপের আঘাতে। সেখানে একটি কালো পটি বাঁধা। হ্যাঁ, লাঞ্চ তৈরি রেখো, আমি আসছি, সাথে অরণি আছে। ওকে মাঝে ফেলে দিয়েই সব ঝামেলা শেষ। অর্ক ক্রুর হেসে ফোনটা রাখলো। সে অরণির কাছে গিয়ে তার চিবুকটা ধরলো। তোর বাবা তোকে বাঁচাতে আসবে রেখো কি, কিন্তু ও জানে না অর্ক সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখে। আজ এই গুদামে কোনো আগুন জ্বলবে না, আজ এখানে শুধু রক্ত ঝরবে। অরণি অর্কের চোখে থুতে দিল। অর্ক রেগে গিয়ে অরণিকে চড় মারলো। অরণি কান্নাকাটি করলো না, বরং সে বড় বড় চোখে তাকিয়ে বলল, বাবা আসবে। ঠিক তখনই গুদামের বাইরে একটা বাইকের শব্দ শোনা গেল। অর্ক তার পকেট থেকে দুটো রিভলভার বের করলো। সে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আয় অরাংশু, আজ ভাইয়া ভাইয়ের শেষ হিসাবটা হয়ে যাক। বাড়ি থেকে কোনো উত্তর এলো না। হঠাৎ গুদামের চালের একটা টিন মড়মড় করে উঠলো। উপর থেকে একটা কালো ছায়া বাজবাগের মতো অর্কের উপর ঝাঁপিয়ে পড়লো। অরাংশু, শুরু হলো এক পৈশাচিক লড়াই। অরাংশু শরীরে ব্যান্ডেজ, কিন্তু তার প্রতিটি আঘাত অর্কের হাড়গোড় করে দেওয়ার মতো শক্তিশালী। অর্ক একটি গুলি চালালো, যা আরাংশুর কানে লেগে বেরিয়ে গেল। আরাংশু অর্কর হাতটা মোটকে দিয়ে রিভলভারটা কেটে নিল। অর্ক, তুই আমার নিজের রক্ত ছিলি, আমি তোকে সুযোগ দিয়েছিলাম মানুষ হওয়ার, কিন্তু তুই পৈশাচিক হাওয়াই বেছে নিলি। অরাংশু অর্কের গলায় হাত দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। ঠিক সেই মুহূর্তে গুদামের ভেতর আরও কয়েকজন লোক ঢুকে বললো। অরাংশু ভাবলে এরা অর্কের লোক, কিন্তু না, তারা পুলিশের পোশাকে নয়, বরং সিভিল ড্রেসে। তাদের নেতা আরাংশুর সামনে এসে দাঁড়ালো। সে হলো আরাংশুর মৃত বাবার পুরনো বিজনেস পার্টনার মিস্টার হাসান। মিস্টার হাসান হাসলো। অরাংশু অনেক দেরি করে ফেলেছে। এই গুদামে যে প্রপার্টি আছে, তা তোমাদের দুই ভাইয়ের বা কুকুরটি আছে, সব কিছুর কন্ট্রোল এখন আমার হাতে। অর্ক আমার সাথে হাত মিলিয়েছে ঠিকই, কিন্তু ও জানে না হাসানের আসল রূপ। হাসান আর লোকেদের ইশারা দিল। তারা আরাংশু আর অর্ক দুজনকে বন্দি করলো। হাসান অরণের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটাই তো আরাংশুর সমস্ত উইল আর সম্পত্তির আসল উত্তরাধিকারী, তাই না? অরণি যদি মারা যায় তবে সব কিছু অটোমেটিকলি চ্যারিটি হয়ে যাবে, আর সেই চ্যারিটির চেয়ারম্যান হবো আমি। অরাংশু বুঝতে পারলো সে আর অর্ক দুজনে এক বিশাল ষড়যন্ত্রের কুটিমাত্র। তাদের দুই ভাইয়ের ঝগড়ার সুযোগ নিয়ে হাসান পুরোটাই হাতিয়ে নিতে চাইছে। হাসান একটা লাইটার বের করলো। তোমাদের দুই ভাইয়ের প্রিয় তো আগুন, চলো আজ এই গুদামকেই তোমাদের বাসর সাজাই। অরাংশু আর অর্ক একে অপরের দিকে দেখালো। দুজনের চোখ এখন মৃত্যুর হাতছানি, কিন্তু অরাংশু দেখলো অর্কের পকেটে একটা ছোট গ্যানাইট। অর্ক চোখের ইশারায় অরাংশুকে কিছু একটা বললো। দুই ভাই তবে এই বিপদে আবার এক হবে। মিস্টার হাসানের হাতে থাকা লাইটারটা টিমটিম করে জ্বলছে, তাই চোখের কোণে এক কুটিল তৃপ্তি। গুদামের ভেতর হাসানের সমস্ত 4-5 জন লোক অরাংশু আর অর্ককে ঘিরে রেখেছে। অরণি চেয়ারে বাঁধা, তার বড় বড় চোখ দুটো ভয়ে ছলছল করছে, কিন্তু সে চিৎকার করছে না। সে যেন তার বাবার উপর এক অলৌকিক ভরসা নিয়ে তাকিয়ে আছে। আরাংশু রক্তাক্ত অবস্থায় দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। তার এক হাতে হাত কড়াই বন্ধি, অন্য হাতটা অবশ। সে অর্কের দিকে তাকালো। অর্কের এক চোখে পট্টি, অন্য চোখে এক অদ্ভুত মরিয়া ভাব। অর্কের পকেটে সেই ছোট গ্রেনেডটা স্পষ্ট দেখা যাচ্ছে। হাসান আঙ্কেল, আপনি তো খুব ভালো অভিনেতা। বাবা ভাবতো আপনি ওর ডান হাত, অথচ আপনিও সাম্রাজ্যের ঘুণপোকা হয়ে বসেছিলেন। আরাংশু কণ্ঠস্বর ভাঙা, কিন্তু তাদের এখনও সেই রাজকীয় অভিজাত্য অটুট। হাসান উচ্চস্বরে হাসলো। ব্যবসায় কেউ কারোর ভাই বা বন্ধু হয় না আরাংশু, তোমার বাবা ছিল ইমোশনাল ফুল, আর তোমরা দুই ভাই তোমরা তো নিজেদের কামড়াকামড়ি করেই আমার কাজ সহজ করে দিলে। অর্ক আমাকে বলেছিল তোমাকে শেষ করতে, আর আমি ভেবেছিলাম কেন শুধু একজনকে, পুরো বংশটাকে উপরে ফেললি না কেন? অর্ক নিচু স্বরে গালি দিল। হাসান তার জুতোর ডগা দিয়ে অর্কের আহত চোখে চাপ দিল। অর্ক যন্ত্রণা চিৎকার করে উঠল। হাসান অরণির দিকে তাকিয়ে বলল, এই নিষ্পাপ রক্তটাই এখন আমার, তোর বেত্তাস। অরণি মূল্যে ট্র্যাশের সব টাকা আমার সিগনেচার রিলিজ হবে। অরাংশু, তোমার ডার্ক হিরো ইমেজ আজ এই গুদামের ধুলে মিশে যাবে। ঠিক সেই মুহূর্তে আরাংশু আর অর্ক একে অপরের চোখের দিকে তাকালো। 7 বছরের ঘৃণা কি এক পলকে মুছে যায়? সম্ভবত না, কিন্তু রক্তের টান এমন এক অদৃশ্য সূত্র যার চরম বিপদও ছিঁড়ে যায়। অর্ক ফিসফিস করে বলল, বড় ভাই, আমি জানতাম না হাসান এত বড় সাপ। আমি মরে গেলেও এই শহরটাকে ছাড়বো না। অরণিকে নিয়ে তুমি পালাবে, কথা দাও। অরাংশু অর্কের হাতটা চেপে ধরে বলল, অর্ক, আমরা দুজনই পাপি, কিন্তু অরণি আমাদের মাফ করে দিতে পারে। আমি তোকে একা ফেলে যাবো না। অর্ক হঠাৎ পকেট থেকে গ্রেনেড বের করলো। হাসান তার লোকেরা আটকে উঠে পিছু হারলো। অর্ক দাঁত দিয়ে গ্রেনেড পিনটা খুলে ফেলার উপক্রম করে চেঁচিয়ে বলল, হাসান, তুই ভাবলি অর্ক এত সহজে হার মানবে? আজ এই গুদাম তোরও কবর হবে। হাসান চিৎকার করে তার লোকেদের বলল, গুলি করো ওকে এখনই। ঠিক তখনই অরাংশু তার অবশ হাতটা দিয়ে মেঝের একটা লোহার পাইপ টেনে হাসানের পায়ের নিচে ছুড়ে মারলো। হাসান ভারসাম্য হারিয়ে পড়ে গেল। শুরু হলো লড়াই। অর্ক গ্রেনেডটা ছুড়ে মারলো গুদামের জেনারেটর প্যানেলের দিকে। এক বিকট শব্দে পুরো গুদামের আলো নিভে গেল। অন্ধকারের মাঝে অরাংশু তার হাত কড়া দিয়ে এক লোকের মাথায় আঘাত করলো। সে অর্কের দিকে তাকিয়ে চিৎকার করলো, অরণিকে খল অর্ক, আমি এদের সামলাচ্ছি। অন্ধকারে আগুনের ফুলকি আর গুলির শব্দে গুদামটা নরক হয়ে উঠলো। অরাংশু দেখলো হাসান হুড়মুড়ি দিয়ে অরণের দিকে যাচ্ছে। হাসান অরণের গলায় একটা ছুরি ঠেকে এসেছিল, কেউ নড়বি না, নড়লে এই বাচ্চার গলা আমি এখনই কেটে ফেলবো। অরাংশু আর অর্ক দুজনেই থেমকে দাঁড়ালো। জেনারেটর ফেটে গিয়ে গুদামের এক কোণে আগুন লেগেছে। সে আগুনের আলোয় দেখা যাচ্ছে হাসানের বিভৎস মুখ। অরাংশু, তুই আমার সব প্ল্যান নষ্ট করে দিলি, তবে মোর। হাসান অরণিকে মারতে উদ্যোগ হলো। ঠিক সেই মুহূর্তে গুদামের উপরের ভ্যান্ডেলের থেকে কেউ একজন ঝাঁপিয়ে পড়লো হাসানের উপর। সে কেউ নয়, সে সেওসি। তার পায়ে ব্লাস্টার, সারা শরীরে ব্যান্ডেজ, কিন্তু তার চোখে এখন আগ্রসী রূপ। সে এক হাত দিয়ে হাসানের হাতটা কামড়ে ধরে অন্য হাত দিয়ে হাসানের চোখের ভিতর আঙুল ঢুকিয়ে দিল। মর শুয়োর, আমার অরণিকে ছবি না,
শ্রেয়সীর চিৎকারে গুদামের দেওয়াল ছাপিয়ে বাইরে চলে গেল। হাসান যন্ত্রণায় অরণিকে ছেড়ে দিল। অর্ক দ্রুত অরণিকে কোলে তুলে নিয়ে একপাশে সরে গেল। আরাংশু দৌড়ে গিয়ে হাসানকে জাপটে ধরল। সে হাসানের কলার ধরে তার মুখে একের পর এক ঘুষি মারতে লাগলো। তুই আমার বাবাকে ঠকিয়েছিস, তুই আমাদের ভাইদের মাঝে বিষ ঢেলেছিস, আজ তোকে স্বয়ং উপরওয়ালাও বাঁচাতে পারবে না। গুদামের আগুন বাড়ছে, পেট্রোলের ড্রামগুলো যে কোনো সময় ফাটবে। শ্রেয়সী মেঝেতে পড়ে হাঁপাচ্ছে। আরাংশু হাসানের মাথাটা একটা লোহার পিলারের সাথে সজোরে আঘাত করে তাকে নির্দিষ্ট করে দিল। সে শ্রেয়সীর কাছে গিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করলো। শ্রেয়সী চলো, গুদাম ফেটে যাবে। শ্রেয়সী আরাংশুর দিকে তাকে করুণ হাসলো। আমি যেতে পারবো না অরু, আমার পাপের বোঝা অনেক ভারী, তুমি অরণিকে আর অর্ককে নিয়ে যাও। অর্ক শোনো। অর্ক অরণিকে নিয়ে কাছে এলো। শ্রেয়সী অর্কের হাত ধরে বলল, আমি তোমাকে ব্যবহার করেছি অর্ক, কিন্তু কোনো এক সময় আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আরাংশুর সাথে সব ঝামেলা মিটিয়ে ফেলো, অরণি আমাদের শেষ সম্বল। আরাংশু শ্রেয়সীকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু শ্রেয়সী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অরু, ওই দেখো গেটের কাছে হাসানেরও লোক আসছে, তোমরা পালাও, আমি এদের আটকে রাখছি। শ্রেয়সী হাসানের ফেলে দেওয়া রিভলভারটা তুলে নিল। সে দরজার দিকে তাক করে গুলি চালাতে শুরু করলো। আরাংশু অরণিকে কোলে নিল, আর অর্ক আরাংশুর কাঁধ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। বাইরে আসতে এক ভয়াবহ বিস্ফোরণ হলো। পুরো গোদামটা আগুনের গোলায় পরিণত হলো। আরাংশু পেছনে ফিরে দেখলো সে আগুনের মাঝখানে শ্রেয়সীর আবয়টা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শ্রেয়সী মারা গেল, কিন্তু মরার আগে সে এক মায়া নিয়ে তার সবচেয়ে বড় শত্রুদের বাঁচিয়ে দিয়ে গেল। রাত শেষ হয়ে ভোর হচ্ছে। শীতলতলা নদীর পাড়ে তিনটে ছায়া বসে আছে। আরাংশু, অর্ক আর অরণি, তিনজনের শরীরে রক্তাক্ত, কিন্তু তাদের চোখে সেই হিংসুতা নেই। অর্ক আরাংশুর দিকে একটা পুরনো ডায়েরি এগিয়ে দিল। বড় ভাই, এটা নাও। বাবা এটা তোমার জন্য রেখে গিয়েছিলেন, আমি চুরি করেছিলাম শুধু তোমার প্রতি ঘৃণা থেকে। এতে লেখা আছে, বাবা জানতেন আমি তার সন্তান নই, আমি তার এক পুরনো বন্ধুর জারদ সন্তান। তার বন্ধু মারা যাওয়ার পর উনি আমাকে নিজের ছেলের পরিচয় দিয়েছিলেন। বাবা তোমাকে বেশি ভালোবাসতেন না, বাবা আসলে আমাকে বেশি করুণা করতেন, কারণ আমি তার রক্ত ছিলাম না। অরাংশু স্তব্ধ হয়ে ডায়েরিটা হাতে নিল। তার বাবা সেই চিরজনের হাতের লেখা আছে, অরু, অর্ক তোমার ভাই নয়, কিন্তু ওকে ভাইয়ের মর্যাদা দিও, ও খুব একা। আর শ্রেয়সীর পরিবারের সাথে আমাদের যে বিরোধ তা মেটানোর দায়িত্ব তোমার। আরাংশু অর্কের দিকে তাকালো। অর্ক কাঁদছে। আরাংশু অর্কের কাঁধে হাত রাখলো। রক্তের সম্পর্ক সব নয় অর্ক, তুই আমার ছোট ভাই হয়ে থাকবি, আমার সব সম্পত্তি অর্ধেক করে দেবো। অরণি বড় হলে আমাদের দুজনের ছায়ার। অরণি অরাংশুর বুক জড়িয়ে ধরলো। সে ভীষণ করে বলল, বাবা, মা কি আর ফিরবে না? অরাংশু আকাশের লাল সূর্যের দিকে তাকিয়ে বলল, না মা, কিছু মানুষ আগুনের মতো হয়, তারা নিজেদের পুড়িয়ে অন্যদের আলো দিয়ে যায়, তোমার মাও তেমনই একজন। গাড়ি নিয়ে আরাংশু যখন শহরের দিকে ফিরছিল, তার গাড়ির ড্যাশবোর্ডে একটা অচেনা চিপ আর মেমোরি কার্ড পাওয়া গেল। অরাংশু সেটা তার ফোনে লাগালো। স্ক্রিনে একটা ভিডিও প্লে হলো। ভিডিওতে দেখা যাচ্ছে মিস্টার হাসান মরে যাননি, সে গুদামের বিস্ফোরণের আগেই এক সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেছে। সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। হাসানের পাশে বসে আছে এক মুখ ডাকা নারী। হাসানের কথাগুলো আরাংশুর রক্ত হিম করে দিল। আরাংশু, তুমি ভাবলে শ্রেয়সী মরে গেছে? যে মেয়েটা 7 বছর ধরে বিষ নিয়ে খেলতে পারে, সে কি এত সহজে আগুনে পুড়ে যাবে? ওটা তো ছিল একটা ছায়া। আসল শ্রেয়সী এখন আমার পাশে। আর তোমার এই ডায়েরিটি, ওটা তো অর্ক আর আমি মিলে জাল করেছি। অরণি আসলে কার সন্তান তা জানতে হলে তোমাকে আসতে হবে সে পুরনো কারাগারে, যেখানে তোমার মাকে বন্দি করে রাখা হয়েছে। আরাংশু গাড়িটা ক্রসে ব্রেক করলো। তার মা তো মরে গেছেন 20 বছর আগে। তার মানে কি তার মা আজও বেঁচে আছেন? আর শ্রেয়সী কি তবে আজও হাসান আর অর্কের সাথে মিলে তাকে ধোকা দিচ্ছে? অর্ক পাশে বসা, সে আরাংশুর দিকে তাকিয়ে এক বৈচিত্র্য হাসি দিল। বড় ভাই, খেলা তো কেবল শুরু হলো, তুমি কি ভাবলে আমি এত সহজে ভালো মানুষ হয়ে গেছি? অর্ক আরাংশুর পেটে একটা ইঞ্জেকশন পোস্ট করে দিল। আরাংশু আবার অন্ধকারের দিকে তাকিয়ে তুলে যেতে লাগলো। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।